Hi, hello everyone. Myself Shamrat Ali. Welcome to my channel Geography School. So student, তোমাদের ইতিমধ্যেই ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার শেষ হয়েছে। চতুর্থ সেমিস্টারের পড়াশোনা তোমাদেরকে এখন অতি শীঘ্রই শুরু করতে হবে, কারণ চতুর্থ সেমিস্টারের সময় খুবই সংক্ষিপ্ত। তো আজকে আমরা চতুর্থ সেমিস্টারে ক্লাস 12 এর সেমিস্টার নাম্বার 4 এর ইউনিট 1 থেকে তোমাদের যে প্লেট টেকটনিক অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব আছে, সেই পাত সংস্থান তত্ত্বের আজকে প্রথম ক্লাস। ইউনিট 1 থেকে প্লেট টেকটনিক থিওরির পাত সংস্থান তত্ত্বের আজকে ক্লাস নাম্বার 1। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি। তো পাত বা প্লেট, যাকে ইংরেজিতে প্লেট বলা হয়, কী জিনিস এই পাত বা প্লেট? এই পাত বা প্লেটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়ব এবং পৃথিবীতে কতগুলো পাত রয়েছে সে সম্পর্কে ধারণা লাভ করব এবং পাত অ্যাকচুয়ালি কী। দেখো, পাত বা প্লেট কোনো কিন্তু খাওয়ার প্লেট নয়, বুঝতে পেরেছো তোমরা? এই প্লেট কেমন? আমরা যখন পৃথিবীর অভ্যন্তরের গঠন পড়েছিলাম না, মানে স্তরগুলো পড়েছিলাম, যেরকম প্রথম স্তরটাকে ভূত্বক বলা হয়, তারপরটাকে গুরুমণ্ডল বলা হয়, তারপরটাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। তো তোমরা সবাই এটা জানো যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা 3টা স্তরে ভাগ করে থাকি: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, যাকে ক্রাস্ট, মেটাল আর কোর বলা হয়ে থাকে, যেটা তোমরা আগেই পড়েছো। তো এই ভূত্বক, যেটাকে আমরা দুটা ভাগে ভাগ করে থাকি, একটা শিয়াল এবং একটা সীমা, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। আর এই ভূত্বকের পরে যে গুরুমণ্ডল স্তর শুরু হয়েছে, সেই গুরুমণ্ডলের মধ্যে একটি স্তর লক্ষ্য করা যায়, যে স্তরটাকে আমরা কি বলে থাকি? অ্যাস্থেনোস্ফিয়ার বলে থাকি। অ্যাস্থেনোস্ফিয়ার। তার মানে অ্যাস্থেনোস্ফিয়ার কিন্তু ভূত্বকে নয়। কোথায় রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার? অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে গুরুমণ্ডলে, মানে ঊর্ধ্ব গুরুমণ্ডলে রয়েছে। আর আমরা যখন পড়েছিলাম ভূ অভ্যন্তরের গঠন, এই ভূত্বক থেকে শুরু করে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর পর্যন্ত এই এতটুকু অংশকে আমরা শিলামণ্ডল বলে থাকি। কি বলে থাকি? শিলামণ্ডল। তার মানে শুধুমাত্র ভূত্বক নয়, গুরুমণ্ডলেরও কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত হয় শিলামণ্ডল, যার গড় গভীরতা কত? যার গড় গভীরতা প্রায় 0 থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত। মানে ভূত্বক আর গুরুমণ্ডলের কিছু অংশ কি করে? এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভেসে রয়েছে। অ্যাকচুয়ালি এই ভূত্বক আর গুরুমণ্ডলের কিছু অংশ, অর্থাৎ এই শিলামণ্ডল, যাকে ইংরেজি থেকে লিথোস্ফিয়ারও বলা হয়, এই লিথোস্ফিয়ারই অ্যাকচুয়ালি পাত বা প্লেট। বুঝতে পেরেছো? আর এই পাত বা প্লেট কার উপরে ভাসমান অবস্থায় রয়েছে? গুরুমণ্ডলের মধ্যে থাকা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে এটি একটি অনমনীয় কঠিন অংশ। ভূত্বক মানে কি বলেছিলাম তোমাদের? কঠিন অংশ। এবং অনমনীয় কঠিন অংশ, যেটি গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় রয়েছে, যাকে আমরা শিলামণ্ডল বলে থাকি। অ্যাকচুয়ালি শিলামণ্ডলটাই পাত বা প্লেট। আর এই পাত বা প্লেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল জে.টি. উইলসন। 1965 সালে এই পাত বা প্লেট কথাটি প্রথম তিনি ব্যবহার করেছিল। তাহলে আমি আশা করি তোমরা সবাই পাত বা প্লেট বলতে কি বুঝি আমরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। পাত আর প্লেট কিছুই নয়, এই যে আমরা পৃথিবী পৃষ্ঠের উপর দাঁড়িয়ে রয়েছি, এই পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ মাটির উপরে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাটি থেকে শুরু করে একবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা 3টা লেয়ার পাই: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই ভূত্বক আর গুরুমণ্ডলের কিছুটা অংশ, যাকে আমরা শিলামণ্ডল বলে থাকি, এই শিলামণ্ডলটাই হচ্ছে পাত বা প্লেট। তোমরা জানো এই পাত বা প্লেটের গভীরতা গড়ে কত কিলোমিটার বললাম আমি? 100 কিলোমিটার। এটা বেশিও হতে পারে, কখনো কখনো কমও হতে পারে, তবে এর গড় গভীরতা কত কিলোমিটার? 100 কিলোমিটার। গড় গভীরতা 100 কিলোমিটার। আর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গভীরতা কত? 6370 বা 71 কিলোমিটারের মতো। তাহলে তুমি ভাবো 0 থেকে শুরু করে 6370 কিলোমিটার,
তার মাত্র 100 কিলোমিটার এই পাত বা প্লেট, তার মাত্র 100 কিলোমিটার, এই 6370 কিলোমিটার এর মাত্র 100 কিলোমিটারই হচ্ছে পাত বা প্লেট। তার মানে এই পাত বা প্লেট অর্থাৎ শিলামণ্ডলের গভীরতা কতটা নগণ্য, এই জন্যই তো একে আমরা প্লেট বলে থাকি। প্লেট দেখবা অনেক পাতলা হয়, এই জন্য এটাকে আমরা প্লেট বা পাত বলে থাকি। বুঝতে পেরেছো? এই হচ্ছে পাত বা প্লেট। এরকম এই পাত কিন্তু তোমরা কখনোই ভাববে না যে গোটা পৃথিবীর উপর পাত শুধুমাত্র একবারে চারদিক দিয়ে বেষ্টন করে একটাই পাত রয়েছে, এমনটা নয়। আমরা ফুটবল অনেকেই দেখেছি, দেখবা ফুটবল অনেকটা এরকম দেখতে হয় না, অনেকটা এরকম দেখতে হয়। তার মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, সমস্ত অংশ নিয়ে তারপরে একটা ফুটবল গঠিত হয়। ঠিক তেমনি পাত বা প্লেটগুলো কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত অবস্থায় রয়েছে। বুঝতে পেরেছো? তার মানে অনেকগুলোই পাত বা প্লেট কিন্তু পৃথিবীর বুকের মধ্যে বিরাজমান। যেটা অনেকটা ফুটবল তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তেমনভাবেই পৃথিবীর মধ্যে এই ফুটবলের মতোই অংশ কিন্তু একটার সাথে একটা পাত বা প্লেট অবস্থিত রয়েছে। তো এই পাত বা প্লেট পৃথিবীর বুকের মধ্যে 3 ধরনের আমরা লক্ষ্য করতে পারি। একটা হয় বড় পাত, একটা মাঝারি পাত, আর একটা ছোট পাত। তো পৃথিবীতে বড় পাতের সংখ্যা হচ্ছে 7টি। কয়টি? পৃথিবীতে বড় পাতের সংখ্যা 7টি। আর মাঝারি পাতের সংখ্যা 8টি। আর ছোট পাতের সংখ্যা প্রায় 20টি। তাহলে সবচেয়ে বড় যদি বলে বড় পাতের সংখ্যা কয়টি, তো 7টি। মাঝারি পাতের সংখ্যা কয়টি? 8টি। ছোট পাতের সংখ্যা কয়টি? 20টি। তাহলে কি এই কয়েকটি পাতই পৃথিবীর বুকের মধ্যে রয়েছে? নিশ্চয়ই না। এর থেকেও আরো অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাত আমরা পৃথিবীর বুকের মধ্যে লক্ষ্য করতে পারি। তার মানে নর্মালি স্বাভাবিক অবস্থাতে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত। এছাড়াও কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ছোট ছোট পাত নিয়ে গোটা পৃথিবীর মধ্যে বিরাজমান, যা অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। বুঝতে পেরেছো? এবার আমরা চলো দেখি যে এই বড় পাতগুলি কি কি। এই যে 7টি বড় পাত কি কি? এটা হচ্ছে ইউরেশীয় পাত, অর্থাৎ ইউরোপ মহাদেশ ও এশিয়া মহাদেশের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে ইউরেশীয় পাত। এক। দ্বিতীয় হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। ইন্দো অস্ট্রেলীয় পাত বলতে এই যে ভারতীয় পাত আর এই যে ভারতের এই দিক দিয়ে যে অস্ট্রেলীয় আছে, এই টোটালটা মিলে হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। অর্থাৎ ভারতের অংশটা আর অস্ট্রেলিয়া মহাদেশের অংশ, এই দুটা মিলে হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। আর উত্তর আমেরিকা পাত, অর্থাৎ গোটা উত্তর আমেরিকা জুড়ে যে পাত সেটাকে উত্তর আমেরিকা পাত বলবো। তারপরে 4 নাম্বার হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত, যেটা দক্ষিণ আমেরিকা জুড়ে বিরাজমান। এবং 5 নাম্বার হচ্ছে আফ্রিকা পাত, যা আফ্রিকা মহাদেশ জুড়ে বিরাজমান। 6 নাম্বার হচ্ছে আন্টার্কটিকা পাত এবং 7 নাম্বার হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। বুঝতে পেরেছো? এই 7টা বড় পাত পৃথিবীর বুকের মধ্যে লক্ষ্য করা যায়। এবং মাঝারি পাতের সংখ্যা কয়টি বললাম? 8টি। কি কি? একটা হচ্ছে নাজকা পাত, যেটা হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা তোমরা দেখেছো, দক্ষিণ আমেরিকার এই সাইডে অর্থাৎ পশ্চিম দিকে একটা পাত আছে মাঝারি, যেটাকে বলা হয় নাজকা পাত। তারপর আরবীয় পাত, বোঝাই যাচ্ছে নামের মধ্য দিয়েই যে আরবের মধ্যে কোকোস পাত, ফিলিপাইন্স পাত, ক্যারিবিয়ান পাত, স্কোসিয়া পাত, জুয়ান দা ফুকো পাত আর হচ্ছে চীনা পাত। এই 8টি হচ্ছে মাঝারি পাত। এবং অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাত রয়েছে, যেরকম ছোট পাত 20টি, যার মধ্যে যেরকম একটা মাদাগাস্কার পাত, শ্রীলঙ্কা পাত এমন একটা পাত, অর্থাৎ শ্রীলঙ্কা যে দেশটা রয়েছে সেই শ্রীলঙ্কা পাত হচ্ছে একটি ছোট পাতের উদাহরণ। এরকম 20টা ছোট পাত রয়েছে, তোমরা একটু টেক্সট বই ফলো করবে, তাহলে 20টা পাতের সংখ্যা তোমরা সেখানে দেখতে পাবে যে কি কি পাত। তো তোমরা বড় পাত এবং মাঝারি পাত আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি। এবার আমরা দেখব পাত, যেটা আমি বললাম যে শিলামণ্ডলটাই অ্যাকচুয়ালি পাত বা প্লেট, যার গভীরতা প্রায় 100 কিলোমিটারের মতো, যা পৃথিবীর গভীরতার তুলনায় খুবই সামান্য। এই জন্যই তো একে পাত বা প্লেট বলা হয়ে থাকে। তো এই পাত বা প্লেটের এবার আমরা বৈশিষ্ট্যগুলি দেখব, কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি এই পাত বা প্লেটের। প্রথম বৈশিষ্ট্য ভূত্বকীয় অংশ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভূত্বকীয় অংশ। এই ভূত্বকীয় অংশ বলতে কি বোঝায়? মানে এই যে বলতে যাচ্ছে পাত হচ্ছে ভূত্বকেরই অংশ। কার অংশ? পাত। গুরুমণ্ডলের অংশ? হ্যাঁ, অবশ্যই একটু গুরুমণ্ডলের অংশ রয়েছে। কেন্দ্রমণ্ডলের অংশ? না, কেন্দ্রমণ্ডলের অংশ না। গুরুমণ্ডলেরও তেমনটা না, গোটাটাই কিন্তু প্রায় ভূত্বকেরই অংশ। এই জন্য বলছে পাত হচ্ছে ভূত্বকেরই অংশ। আর ভূত্বককে আমরা দুটো ভাগে ভাগ করি না, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। শিয়াল কি? যেটা মহাদেশের নিচে,
মানে যে স্থলভাগের নিচে যে মানে স্থলভাগে যেটা যেই পাত সেটাকে আমরা বলছি শিয়াল। আর সীমা কোনটাকে বলছি, যেটা যে সাগর বা মহাসাগরের তলদেশে যেই পাতটা সেটাকে বলছি আমরা সীমা। তাহলে ভূত্বকীয় পাত কিন্তু দুই রকম, একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত। ভূত্বকীয় পাত দুই রকম, মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত। এক 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে বেদ বা গভীরতা। যে এই পাত বা পাতের বেদ বা গভীরতা আমরা বুঝতেই পারছি যে শিলামণ্ডলটাই যেহেতু পাত বা প্লেট, তার মানে এর গভীরতা প্রায় 100 কিলোমিটারের মতো হবে। কিন্তু এটা ভালো মতো মনে রাখবা, সমস্ত পাতের গভীরতা বা থিকনেস একই রকম হয় না। যেরকম মহাদেশীয় পাতের গভীরতা নিশ্চয়ই কী হবে, অবশ্যই মহাদেশীয় পাতের গভীরতা বেশি হবে, কিন্তু মহাসাগরীয় পাতের গভীরতা কী হবে, কম হবে। কারণ মহাসাগরের তলদেশ থেকে স্টার্ট হবে পাতের গভীরতা, আর মহাদেশীয় পাতের গভীরতা একবারে মহাদেশের সর্বোচ্চ অংশ থেকে একদম সর্বনিম্ন পর্যন্ত। তার মানে মহাদেশীয় পাতের গভীরতা কিন্তু বেশি হবে আর মহাসাগরীয় পাতের গভীরতা কিন্তু কম হবে, যেটাকে আমরা বেদ বা গভীরতা বলি। তাহলে পাত বা প্লেটের গভীরতা কিন্তু সমান নয়। মহাদেশীয় পাতের ক্ষেত্রে গভীরতা বেশি, প্রায় 150 কিলোমিটার হতে পারে, 150 কিমি হতে পারে, এবং মহাসাগরের ক্ষেত্রে গভীরতা প্রায় 70 কিলোমিটারের মতো হতে পারে, কিন্তু গড় গভীরতা প্রায় 100 কিলোমিটারের মতো হতে পারে। এই হচ্ছে বেদ বা গভীরতা। 3 নম্বর হচ্ছে আয়তন। এই পাতগুলোর আয়তন কি, এই যে এই পাতগুলোর আয়তন, তার মানে আয়তনের দিক থেকে আমরা 3 রকম পেতে পারি। তার মানে আয়তনের দিক থেকেও পাতগুলো সমান নয়। এই পাতগুলি কখনো আমরা বড় লক্ষ্য করতে পারি, তারপরে কখনো মাঝারি, এবং কখনো ছোট বা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পাত লক্ষ্য করতে পারি। এই পাতের যে আয়তন প্রায় 1 লক্ষ থেকে শুরু করে 1 লক্ষ বর্গ কিলোমিটার থেকে শুরু করে, পাতের আয়তন প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটার থেকে শুরু করে 100 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার মানে আয়তনের দিক থেকেও পাত কিন্তু সমান নয়। আয়তনের দিক থেকে আমরা 3 রকম পাত পাই, বড়, মাঝারি এবং ছোট, যেটি প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটার থেকে শুরু করে প্রায় 100 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। এবং এর বিস্তার কি, পাতগুলির আমরা কি পড়লাম, ভূত্বকীয় অংশ, যে এটি দুটি শিয়াল এবং সীমা, পড়লাম বেদ বা গভীরতা, আর পড়লাম হচ্ছে আয়তন। আয়তনের দিক থেকে দেখলাম যে একই রকম হয় না। আর হচ্ছে এর বিস্তার। পাতগুলির বিস্তারের কথা যদি বলি, তো পাতগুলি মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুটি অংশ নিয়ে বিস্তার লাভ করে। কখনো কখনো মহাদেশীয় পাতের কিছু অংশ মহাসাগরের তলদেশেও লক্ষ্য করা যায়। তার মানে হতে পারে পাত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে, বা হতে পারে পাত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে, বা হতে পারে পাত মহাদেশ ও মহাসাগরীয় দুটি অঞ্চল জুড়েই বিস্তার লাভ করে। তার মানে এর বিস্তার শুধুমাত্র মহাদেশেও লক্ষ্য করা যায়, শুধুমাত্র মহাসাগরেও লক্ষ্য করা যায়, আবার এমনটাও হতে পারে যে কিছুটা অংশ মহাদেশে এবং কিছুটা অংশ মহাসাগরে লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে পাতের বিস্তার। এবং গতিবেগ, ভেরি ইম্পর্টেন্ট, যে পাতের গতিবেগ। দেখো এই পাতগুলি কিন্তু স্থির নয়, এই পাতগুলি কি নয়, স্থির নয়। এই পাতগুলি সর্বদা চলমান, চলনশীল, একেবারেই স্থির থাকে না। যেরকম আমি তোমাদেরকে ধরি, এটা ভূত্বকের অংশ, আর এটা হচ্ছে ওই কি বলছে, এটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোত কি তোমাদের আমি পরে ডিটেলসে জানাবো। তো এই পরিচলন স্রোত কি করে, পরিচালন কক্ষ তৈরি করে, এভাবে পরিচালন কক্ষ তৈরি করে। তার মানে যখন এখানে পরিচালন স্রোতের সৃষ্টি হয় অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে, যখন এই দিক থেকে পরিচালন স্রোত আসছে, আবার এদিক থেকে আসছে, দিয়ে পরিচালন স্রোত যখন দুটি জায়গায় এসে মিলিত হয়, তার মানে এদিককার পাত আর এদিককার পাত কি হবে, যখন দুটি জায়গায় এসে পরিচালন স্রোত ডাউন হচ্ছে, তখন নিচের দিকে ভূত্বকীয় অংশ উপরের দিকে উঠে আবার নিচের দিকে ডাউন হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই দিকের পাত আর এদিকের পাত সামনাসামনি আসবে। তার মানে পাতগুলো কিন্তু কি করে, এই সর্বদা চলনশীল, কখনো স্থির নয়। আমি তোমাদের ডিটেলসে পরে বলবো যে পাতগুলি কেন চলে বা কে চলতে পাতগুলিকে সাহায্য করে। পাত চলাচলের কারণ সম্পর্কে এর পরবর্তী ক্লাসে তোমাদের আমি ডিটেলসে বলবো যে পাত চলাচলের কারণ কি। আপাতত তোমরা এতটুকু মনে রাখো যে পাত কিন্তু সর্বদা চলনশীল, মানে চলমান। এই যে আমরা মাটির উপর দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাতের উপরে দাঁড়িয়ে রয়েছি। আমরা কোন পাতের উপর দাঁড়িয়ে রয়েছি, আমরা ইন্দো অস্ট্রেলীয় পাতের উপরে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমি ভারতীয়, এই জন্য আমরা ইন্দো অস্ট্রেলীয় পাতের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই পাত কি করছে, সর্বদা কিন্তু চলনশীল। শুধু এই পাত নয়, পৃথিবীর সমস্ত পাতই সর্বদা
চলনশীল, যা স্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এই জন্য এই পাতগুলি স্থির নয়, সর্বদা চলনশীল। তবে তাদের চলনের যে গতিবেগ খুবই 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 সামান্য হয়, বছরে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম খুবই সামান্য হয় তাদের চলন। এবার প্রান্তভাগের প্রকৃতি। প্রান্তভাগের প্রকৃতি কি? যে পাতগুলি যখন চলাফেরা করে তার দুটি প্রান্ত আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে অগ্রভাগের প্রান্ত আর একটা পশ্চাৎভাগের প্রান্ত। ধরো এটা একটা পাত, তো এই পাত যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে সামনের দিকটা অংশটাকে আমরা বলবো অগ্রভাগের প্রান্ত, আর পেছনের দিকের অংশটাকে বলবো আমরা প্রান্তভাগের অংশ। অগ্রভাগের অংশ আর প্রান্তভাগের অংশ। অগ্রভাগের অংশ সবসময় কি হবে? সক্রিয় হবে বা অ্যাক্টিভ হবে। যে অংশটা সামনের দিকে এগোচ্ছে সে গিয়ে কারো না কারোর সাথে গিয়ে ধাক্কা লাগবে, তার মানে এই অংশটা সবসময় অ্যাক্টিভ হবে, সক্রিয়। আর পিছনের অংশটা কি হবে? নিষ্ক্রিয় হবে। পিছনের অংশটা নিষ্ক্রিয় হবে, অর্থাৎ পশ্চাৎ অংশটা কি হবে? নিষ্ক্রিয় হবে। একটি পাতের তালে দুটি আমরা প্রান্তভাগ লক্ষ্য করতে পারি, একটি অগ্রভাগ আর একটি পশ্চাৎ ভাগ। অগ্রভাগটা হয় সক্রিয় আর পশ্চাৎ ভাগটা হয় নিষ্ক্রিয়। অগ্রভাগটা সক্রিয় কেন? কারণ অগ্রভাগটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, কারো না কারোর সাথে গিয়ে সে ধাক্কা লাগতে পারে, তার জন্য অগ্রভাগটা হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ, আর পশ্চাৎ ভাগটা হচ্ছে নিষ্ক্রিয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ভূতাত্ত্বিক। এই পাতগুলি চলাচলের ফলে আমরা অনেক রকম ভূতাত্ত্বিক ঘটনা লক্ষ্য করতে পারি, যেমন ভূমিকম্প প্রধান। পাতের চলনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, ভাঁজ হয়, চ্যুতি হয়, পর্বতমালার সৃষ্টি হয়, সামুদ্রিক খাতের বা গর্তের সৃষ্টি হয়, বা শৈলশিরার সৃষ্টি হয়। এরকম অসংখ্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ঘটনাবলী আমরা এই পাতের চলাচলের ফলেই লক্ষ্য করতে পারি। এই ছিল হচ্ছে তোমাদের পাতের বৈশিষ্ট্য। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি তোমাদের কনফিউশন মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। ততক্ষণের জন্য টাটা।